এবার গাজায় জাতিসংঘের বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় নিহত অন্তত 27 ফিলিস্তিনি। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে দক্ষিণের সীমান্তে নতুন করে শক্তি বাড়ানোর হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। যুক্তরাষ্ট্রে শিখ নেতাকে হত্যার চেষ্টা, নয়াদিল্লিকে সতর্ক করল ওয়াশিংটন। এবার পাকিস্তানের 3 জেলায় ভয়াবহ বিস্ফোরণ, সেনা সহ নিহত অন্তত 8 জন। আরো জানিয়ে দিব। এবার মিয়ানমারের নিয়ন্ত্রণ হারাচ্ছে জান্তা সরকার। ইউক্রেন সহ সব যুদ্ধের ট্র্যাজেডি বন্ধের পথ খুঁজতে বললেন পুতিন। এদিকে কিউবার প্রেসিডেন্টের নেতৃত্বে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েলকে সমর্থন জানিয়ে বিপাকে বাইডেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার গাজায় জাতিসংঘের বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের হামলায় নিহত অন্তত 27 জন। অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে 27 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 93 জন। এক ফিলিস্তিনি চিকিৎসক বৃহস্পতিবার হতাহতের এ সংখ্যা জানিয়েছেন। গাজা উপত্যকার সবচেয়ে বড় শরণার্থী শিবির জাবালিয়া। ওই শিবিরের এক হাসপাতালে কর্মরত নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক বলেন, হামলার শিকার হওয়া বিদ্যালয়ে কয়েক হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার থেকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে 4 দিনের যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। চুক্তি অনুযায়ী জিম্মি 13 নাগরিককে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। স্থানীয় সময় বিকেল 4টার দিকে তাদের মুক্তি দেওয়া হবে। এর আগে গত বুধবার ইসরায়েল সরকার ও হামাস যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে একমত হয়। সে অনুযায়ী গতকাল থেকে গাজায় 4 দিন ইসরায়েলি হামলা বন্ধ রাখার কথা ছিল, কিন্তু ইসরায়েল জানায় শুক্রবারের আগে হামলা বন্ধ করবে না তারা। তাই এর আগে জিম্মিদের মুক্তি দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে হামাস। উত্তর কোরিয়া মহাকাশে সফলভাবে একটি গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণের দাবি করেছে, যার কারণে নিজেদের নিরাপত্তা সংকটে পড়েছে অভিযোগ তুলে দক্ষিণ কোরিয়া দুই দেশের মধ্যে 2018 সালে হওয়া কম্প্রিহেনসিভ মিলিটারি এগ্রিমেন্টের একটি অংশ স্থগিত করেছে। বুধবার দক্ষিণের নেওয়া এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি উত্তর কোরিয়া। পরদিনই তারা দক্ষিণ কোরিয়ার সীমান্তে সেনা মোতায়েন জোরদার করার এবং নতুন নতুন অস্ত্র মোতায়েন করার হুঙ্কার ছাড়ে। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, তারা দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তির অধীনে বন্ধ রাখা সব ধরনের সামরিক পদক্ষেপ পুনরায় চালু করবে। বিবৃতিতে বলা হয়, এখন থেকে আমাদের সামরিক বাহিনী আর কখনো সেপ্টেম্বর 19-এর উত্তর দক্ষিণ সামরিক চুক্তির প্রতি দায়বদ্ধ থাকবে না। দুই দেশের সীমান্তে একতরফা কোনো সংঘাতের ঝুঁকি কমাতে ওই চুক্তি হয়েছিল। বিবৃতিতে আরো বলা হয়, আমরা স্থল, সমুদ্র ও আকাশ সহ সকল ক্ষেত্রে সামরিক উত্তেজনা ও সংঘাত প্রতিরোধের জন্য গৃহীত সামরিক পদক্ষেপ প্রত্যাহার করব এবং সামরিক সীমানা রেখা বরাবর এই অঞ্চলে আরো শক্তিশালী সশস্ত্র বাহিনী এবং নতুন ধরনের সামরিক অস্ত্র মোতায়েন করব। উত্তর কোরিয়া মঙ্গলবার 1 বছরের মধ্যে তৃতীয় দফা চেষ্টায় গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণে সক্ষম হয়। এর আগের 2 দফায় দেশটি ব্যর্থ হয়েছিল। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বিরল এক সফরে এবছর রাশিয়া যান। দুই নেতার বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পিয়ংইয়ংকে স্যাটেলাইট প্রযুক্তিতে সহায়তার প্রতিশ্রুতি দেন। এবার যুক্তরাষ্ট্রে শিখ নেতাকে হত্যার চেষ্টা, নয়াদিল্লিকে সতর্ক করল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রে থাকা একজন শিখ নেতা হত্যার চেষ্টা রুখে দিয়েছে মার্কিন প্রশাসন। ওয়াশিংটনের অভিযোগ, এই হত্যা চেষ্টার পেছনে ভারত সরকারের এজেন্টরা জড়িত। বুধবার মার্কিন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়ান ওয়াটসন সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকাকে বলেন, আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। যুক্তরাষ্ট্র সরকার বিষয়টি ভারতের ঊর্ধ্বতন পর্যায়ে তুলে ধরেছে। তবে এ বিষয়ে ভারতীয় প্রতিপক্ষ বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, এই ধরনের কর্মকাণ্ড তাদের নীতিতে পড়ে না।
ওয়াটসন আরো বলেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর ভারত সরকার এই ইস্যুতে আরো তদন্ত চালিয়ে যাবে এবং সামনের দিনগুলোতে তারা আরো অনেক কিছু জানাবে বলে আমরা আশা করি। এই ঘটনায় দায়ী লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা আমাদের প্রত্যাশার কথা জানিয়েছি। গত মঙ্গলবার দ্য ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ একটি ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে এবং ওই ষড়যন্ত্রের সঙ্গে ভারতের সংশ্লিষ্টতার বিষয়ে তাদের উদ্বেগের বিষয়ে ভারত সরকারকে সতর্ক করে দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুসারে সিক্স ফর জাস্টিস আন্দোলনের একজন জেনারেল কাউন্সিল এবং যুক্তরাষ্ট্র ও কানাডার নাগরিক গুরুপাদ বন্তু সিং পান্নুন ছিলেন এই ষড়যন্ত্রের মূল টার্গেট। এদিকে পাকিস্তানের 3 জেলায় ভয়াবহ বিস্ফোরণ, সেনা সহ নিহত অন্তত 8 জন। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান, দক্ষিণ ওয়াজিরিস্তান এবং বাজাউর এই 3 জেলায় বুধবার বিস্ফোরণে 2 নিরাপত্তা কর্মী ও 6 বেসামরিক নাগরিক সহ 8 জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরো কয়েকজন। খবর ডনের। উত্তর ওয়াজিরিস্তানের রোজমাক এলাকায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণের সময় নিরাপত্তা কর্মী কারাকের বাসিন্দা ল্যান্স নায়ক এহসান বাদশাহ এবং কুরমারের বাসিন্দা ল্যান্স নায়ক সাজিদ হোসেন নিহত হন। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস থেকে জারি করা বিবৃতিতে এই তথ্য বলা হয়েছে। দক্ষিণ ওয়াজিরিস্তানে আরেকটি বিস্ফোরণে একজন উপজাতীয় বৃদ্ধ ও তার ছেলে সহ 3 জন নিহত হয়েছেন। পাশাপাশি স্থানীয় জেআইইউএফ নেতার পিতা সহ আরো 3 জন প্রাণ হারিয়েছেন ও 2টি পৃথক বিস্ফোরণে সমান সংখ্যক আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, বাজাউর জেলার বিভিন্ন অংশে জোড়া বিস্ফোরণে নিহত স্থানীয় জেআইইউএফ নেতার পিতা সহ 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 3 জন। এবার মিয়ানমারের নিয়ন্ত্রণ হারাচ্ছে জান্তা সরকার। মিয়ানমারে ক্ষমতাসীন জান্তাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে 3 বিদ্রোহী গোষ্ঠী। ক্ষমতা দখলে শুরু হয়েছে অপারেশন। সংঘবদ্ধ সশস্ত্র গোষ্ঠী ব্রাদারহুড অ্যালায়েন্স এর হাতে ইতোমধ্যেই 154টি ঘাঁটি হারিয়েছে জান্তা সরকার। বিভিন্ন রাজ্যে 447 জন সেনা আত্মসমর্পণ করেছেন। ফলে মিয়ানমারে একে একে নিয়ন্ত্রণ হারাচ্ছেন ক্ষমতাসীনরা। সশস্ত্র সেসব বাহিনীর সঙ্গে যোগ দিচ্ছেন বেসামরিক নাগরিকরাও। তাদের জোর সমর্থনে আরো পাকাপোক্ত হচ্ছে জান্তা বিরোধী অভিযান। উদ্দেশ্য আরো দ্রুত সফল হওয়ার জন্য গ্রামীণ বাসিন্দারাও যুদ্ধে অংশ নিচ্ছে। সোমবার স্থানীয় সংবাদ মাধ্যম ইরাবতীর প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। জান্তা বিরোধী মিশনে সংঘবদ্ধ বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে আরাকান আর্মি, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং তাং ন্যাশনাল লিবারেশন আর্মি। দেশটির শান কায়া চীন রাখাইন মন রাজ্যে এবং সাগাইং ও ম্যাকওয়ে অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়েছেন তারা। স্থানীয় বাসিন্দারাও এতে বেশ উচ্ছ্বসিত। এমনকি তারা যত দ্রুত সম্ভব শহরগুলোতে অভিযান চালানোর পরামর্শ দিচ্ছেন। ইয়াঙ্গুনের বাসিন্দা থাজিন বলেন, তিনি উত্তর অঞ্চলীয় শান রাজ্য এবং অন্যান্য রাজ্যে সেনাবাহিনীর ক্যাম্প দখল করে আনন্দিত। মিয়ানমারের সেনাবাহিনীর উপর হামলা ইয়াঙ্গুন পর্যন্ত গেলে আরো ভালো হবে। ইউক্রেন সহ সব যুদ্ধের ট্রায়াজি বন্ধের পথ খুঁজতে বললেন পুতিন। ইউক্রেন যুদ্ধ সহ সব ধরনের সামরিক সংঘাতের ট্র্যাজেডি, এই ট্র্যাজেডি বন্ধে সবাইকে একযোগে কাজ করতে বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ভার্চুয়ালি জি-20 জোটের শীর্ষ সম্মেলনে যুক্ত হয়ে এই কথা বলেন তিনি। খবর রয়টার্সের। পুতিন বলেন, ইউক্রেন প্রকাশ্যে নিজেদের প্রত্যাহার করে নিলেও মস্কো কখনোই কিয়েভের সঙ্গে শান্তি আলোচনার আশা ত্যাগ করেনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সম্মেলনে জোটের বেশ কয়েকজন নেতা অভিযোগ করেন তারা ইউক্রেনে রাশিয়ার চলমান আগ্রাসনে বিস্মিত। জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, যে কোনো সামরিক সংঘাতই এক ধরনের ট্র্যাজেডি। এই ট্র্যাজেডি নির্দিষ্ট কিছু মানুষ, নির্দিষ্ট কিছু পরিবার এবং সামগ্রিকভাবে পুরো একটি দেশের জন্য। এ সময় বিশ্ব নেতাদের প্রতি এই সংকটের সমাধান খোঁজার আহ্বান জানিয়ে পুতিন বলেন, নিরপেক্ষভাবে আমাদের সবাইকে ভাবতে হবে কিভাবে এই ট্র্যাজেডির ইতি টানা যায়। এ সময় তিনি বলেন, রাশিয়া কখনোই ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার পথকে বন্ধ করেনি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নির্বাহী আদেশ জারি করে রাশিয়ার সঙ্গে সব ধরনের শান্তি আলোচনার উদ্যোগকে নিষিদ্ধ করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট আরো বলেন, জোটের নেতারা ইউক্রেনে রাশিয়ার অভিযানের কারণে বিস্মিত হয়েছেন। তা না হয় তিনি বুঝতে পারছেন, কিন্তু 2014 সালে ডনবাসে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর রক্তাক্ত লড়াইয়ের সময়, সে বছরই কিয়েভে রক্তাক্ত অভ্যুত্থানের সময় এবং ফিলিস্তিনে সাধারণ জনগণকে নির্মূলের সময় বিশ্ব নেতাদের এমন প্রতিক্রিয়া কেন হয় না তা তিনি বুঝতে পারছেন না। রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে এই বক্তব্য এমন এক সময় এলো যার মাত্র একদিন আগেই প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় বাহিনী বহুল আলোচিত পাল্টা আক্রমণেও রাশিয়ার বিরুদ্ধে উল্লেখযোগ্য সফলতা অর্জন করতে পারেনি, যা ইউক্রেনের পশ্চিমা বিশ্বের পৃষ্ঠপোষকদের হতাশ করেছে।
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেলের নেতৃত্বে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার রাজধানী হাভানায় মার্কিন দূতাবাসের সামনে হয় এই প্রতিবাদ কর্মসূচি। খবর রয়টার্স ও টাইমস অফ ইসরায়েলের। এ সময় গাজায় গণহত্যা বন্ধের দাবি তোলেন হাজার হাজার কিউবান নাগরিক। ফিলিস্তিনের পতাকা প্লে কার্ড নিয়ে এতে অংশ নেন বিক্ষোভকারীরা। ইসরায়েলকে গণহত্যাকারী আখ্যা দেওয়া হয়। দাবি ওঠে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের। দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের কঠোর সমর্থক কমিউনিস্ট শাসিত দেশ কিউবা। ইসরায়েলের সাথে তাদের কূটনৈতিক কোনো সম্পর্ক নেই। প্রয়াত কিউবান নেতা ফিদেল কাস্ত্রোকেও এমন কাজের জন্য স্মরণ করা হয়। মার্কিন স্যাংশন অথবা কিউবা বিষয়ে কেউ কোনো প্রকার হস্তক্ষেপের চেষ্টা করলে তীব্র প্রতিবাদ জানাতেন তিনি। এদিকে ইসরায়েলকে সমর্থন জানিয়ে বিপাকে বাইডেন। হামাস ইসরায়েল সংঘাত মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পদক্ষেপ ও অবস্থান নিয়ে তার নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যে বিভাজন ক্রমশ বাড়ছে। পুনরায় নির্বাচিত হতে আগ্রহী 81 বছর বয়সী নেতার জন্য এটি একটি গুরুতর সমস্যা হিসেবে হাজির হচ্ছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা কমেছে। একই সঙ্গে দলের ভিত্তিকে শক্তিশালী করতে তিনি ব্যর্থ হয়েছেন। খবর দা হিলের। ডেমোক্রেটিক কৌশলবিদ ও প্রগতিশীল অ্যাক্টিভিস্টরা বলছেন, যুদ্ধ ও ফিলিস্তিনি বেসামরিক হতাহতের চিত্র নিয়ে উদারপন্থী বিশেষ করে তরুণ ডেমোক্র্যাটরাও সংখ্যালঘু ভোটারদের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ 2024 সালের নির্বাচনে ডেমোক্রেটিক ভোট বাক্সের ক্ষতি করতে পারে। একাধিক প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর হয়ে কাজ করা ডেমোক্রেটিক কৌশলবিদ ট্যাড ডেভাইন বলেন, সমর্থনকারী একটি গুরুত্বপূর্ণ অংশ হতাশ হয়ে গেলে আমি এটাকে একটি প্রকৃত সমস্যা মনে করব। আমি মনে করি তরুণদের মধ্যে যা ঘটছে এবং ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা একটি সমস্যা। তিনি বলেন, এই সমস্যা কত বড়? যদি আগামী 2 সপ্তাহের মধ্যে নির্বাচন হয় তাহলে একটি বড় সমস্যা। সৌভাগ্যবশত নির্বাচনের এখনো 11 মাস দেরি আছে। আমি মনে করি শুধু ইসরায়েল ইস্যু নিয়ে নয়, বেশ কিছু ইস্যুতে প্রেসিডেন্ট ও তার প্রশাসনের অনেক উন্নতির সুযোগ আছে। মার্কিন প্রশাসনের চাপের মুখে বুধবার ইসরায়েল ও হামাস জিম্মি ও লড়াইয়ে বিরতির সমঝোতায় বাইডেন একটি জয় পেয়েছেন। এই সমঝোতায় হামাসের হাতে থাকা 50 জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরায়েল 4 দিন লড়াই বন্ধ রাখবে এবং 150 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে।